যখনই কোনো দেওয়ানি বিরোধ নিষ্পত্তির কথা আসে তখন কিন্তু একটা বিশাল আইনি কাঠামোর মধ্যে দিয়ে যেতে হয়, আর এই পুরো কাঠামোর মূলে আছে একটাই আইন, দেওয়ানি কার্যবিধি বা দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908। এটাকে বলা যেতে পারে দেওয়ানি মামলার জন্য একটা অপরিহার্য রুল বুক। তো চলুন আজ এই রুল বুকের পাতা উল্টে দেখা যাক এটা ঠিক কিভাবে কাজ করে। আচ্ছা, কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে একটা দেওয়ানি বিরোধ মানে ধরুন জমি জমা বা টাকার লেনদেন নিয়ে কোনো সমস্যা, সেটা আদালতে ঠিক কিভাবে সমাধান হয়? শুরু থেকে শেষ পর্যন্ত এর ধাপগুলো আসলে কি কি? এই সব প্রশ্নের উত্তরই কিন্তু লুকিয়ে আছে ওই দেওয়ানি কার্যবিধির মধ্যেই। এটাই আমাদের ধাপে ধাপে পুরো রাস্তাটা দেখিয়ে দেয়। ব্যাপারটা বুঝতে হলে আইনকে আগে দুটো ভাগে ভাগ করে দেখতে হবে। এক ধরনের আইন আছে যা আমাদের অধিকার আর কর্তব্যের কথা বলে, যেমন চুক্তি আইন বা সম্পত্তি আইন। এগুলোকে বলে সাবস্ট্যান্সিভ ল, মানে কি করা যাবে বা যাবে না সেটা বলে দেয়। আর আরেক ধরনের আইন আছে যা বলে দেয় ওই অধিকারগুলো কিভাবে আদায় করতে হবে, মানে পুরো পদ্ধতিটা কি হবে। এগুলোকে বলে প্রসিডিউরাল ল। আমাদের এই দেওয়ানি কার্যবিধি 1908 হল ঠিক সেই রকম একটা প্রসিডিউরাল আইন, বলতে পারেন আইনি ব্যবস্থার জন্য একটা হাউ টু গাইড। তো আজকের এই আলোচনাতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে একদম সহজ করে জানব এই সিপিসি বা দেওয়ানি কার্যবিধি জিনিসটা আসলে কি। এরপর দেখব একটা মামলার জন্য সঠিক আদালত কোনটা, আর সেই মামলাটা ঠিক কোন কোন ধাপ পেরিয়ে একেবারে শেষ পর্যন্ত যায়। এখানেই শেষ না, রায়ের পরেও কি কি করা যেতে পারে সেটাও জানব। আর সবশেষে বোঝার চেষ্টা করব এই আইনটা এত গুরুত্বপূর্ণ কেন। তাহলে চলুন শুরু করা যাক একেবারে প্রথম ধাপ থেকে। এই যে আমরা বারবার দেওয়ানি কার্যবিধি বা সিপিসির কথা বলছি, এর আসল পরিচয়টা কি? কিভাবে এটা আমাদের দেওয়ানি বিচার ব্যবস্থার একদম মূল ভিত্তি হয়ে উঠল? এই আইনের মূল কাঠামোটা দাঁড়িয়ে আছে মোট 158টা ধারার ওপর, যদিও এর মধ্যে 3টা ধারা এখন আর কার্যকর নেই, মানে বাতিল হয়ে গেছে। এই ধারাগুলো হলো আইনের একদম কোর প্রিন্সিপাল বা প্রধান নীতি। কিন্তু শুধু নীতি থাকলেই তো হবে না, তাই না? সেগুলো বাস্তবে প্রয়োগ করার জন্য তো নিয়মকানুনও লাগবে। আর ঠিক সেই নিয়মকানুনগুলোই বিস্তারিতভাবে বলা আছে 51টা আদেশের মধ্যে, যেগুলোকে আমরা বলি অর্ডার্স। এই অর্ডারগুলোই ধারাগুলোকে বাস্তবে কিভাবে প্রয়োগ করতে হবে তার খুঁটিনাটি বলে দেয়। হ্যাঁ, এখানেও একটা অর্ডার এখন বাতিল। জানেন, এই আইনটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে। একেবারে প্রথম দেওয়ানি কার্যবিধি এসেছিল 1859 সালে। এরপর অনেক সংশোধন হয়েছে, বদল হয়েছে। 1882 সালে তো একটা সম্পূর্ণ নতুন কোডই চলে এসেছিল। অবশেষে প্রায় 50 বছরের একটা লম্বা জার্নি শেষে 1908 সালে আজকের এই আইনটা তৈরি হয়, যেটা এখনও পর্যন্ত টিকে আছে। এখন 1908 সালের আইন শুনে মনে হতে পারে এটা হয়তো একটা ঐতিহাসিক দলিল ছাড়া আর কিছুই না, কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। এই আইনটা সময়ের সাথে সাথে নিজেকে বদলেছে। যেমন ধরুন, মামলার জট কমানোর জন্য 2003 আর 2012 সালে খুব গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন আনা হয়। মধ্যস্থতা বা মিডিয়েশনকে বাধ্যতামূলক করা হয়েছে। এর মূল লক্ষ্যটা কি? লক্ষ্য হল আদালতের লম্বা প্রক্রিয়ার মধ্যে না গিয়ে দুই পক্ষকে আলোচনার মাধ্যমে একটা সমাধানে পৌঁছাতে সাহায্য করা। বেশ, আইনটা সম্পর্কে তো একটা ধারণা হলো, কিন্তু ভাবুন তো, বাস্তবে একটা মামলা করতে গেলে প্রথম কোন প্রশ্নটা মাথায় আসবে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, কোন আদালতে যাব। আর এখানে চলে আসে এখতিয়ার বা জুরিসডিকশনের ধারণা। এটা কিন্তু যে কোনো আইনি লড়াইয়ের প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। এখতিয়ার শব্দটা শুনতে একটু কঠিন লাগলেও এর মানেটা কিন্তু বেশ সোজা। এখতিয়ার মানে হল একটা আদালতের ক্ষমতা, মানে কোনো নির্দিষ্ট এলাকার কোনো নির্দিষ্ট বিষয়ের বা কোনো নির্দিষ্ট আর্থিক মূল্যের মামলা শোনার এবং সেটার উপর রায় দেওয়ার যে অফিসিয়াল ক্ষমতা, সেটাই হল এখতিয়ার। সহজ করে বললে, সঠিক মামলাটা সঠিক আদালতে যেতে হবে। এই এখতিয়ার বিষয়টা মূলত 3টা পিলারের উপর দাঁড়িয়ে আছে, বা বলা যায় 3টা প্রশ্ন নিজেকে করতে হবে। প্রথমটা হল টেরিটোরিয়াল বা স্থানিক এখতিয়ার, মানে সমস্যাটা কোন এলাকায় হয়েছে। দ্বিতীয়টা হল পিকিউনিয়ারি বা আর্থিক এখতিয়ার, মানে মামলার আর্থিক মূল্যটা কত। আর তৃতীয়টা হল সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তুগত এখতিয়ার,
মানে আদালতটার কি এই ধরনের মামলা শোনার ক্ষমতাই আছে? এই যে আর্থিক এখতিয়ারের কথা বললাম, এই টেবিলটা দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, মামলার আর্থিক মূল্যই কিন্তু ঠিক করে দেয় যে মামলাটা কোন আদালতে শুরু হবে আর তার আপিলটা কোথায় যাবে। যেমন ১৫ লক্ষ টাকা পর্যন্ত মামলা যায় সহকারী জজ আদালতে, আবার ১৫ থেকে ২৫ লক্ষের মামলা যায় সিনিয়র সহকারী জজ আদালতে। কিন্তু যখনই মামলার মূল্য ৫ কোটি টাকা ছাড়িয়ে যায়, তখন তার আপিল কিন্তু সরাসরি হাইকোর্ট ডিভিশনে চলে যায়। এই যে একটা স্তরবিন্যাস, এটা আসলে বিচার ব্যবস্থার উপর চাপ কমায় আর মামলার ধরন অনুযায়ী সঠিক আদালতে বিচারটা নিশ্চিত করে। তো সঠিক আদালত তো খুঁজে পাওয়া গেল, এরপরই শুরু হয় একটা মামলার আসল জার্নি। এই দেওয়ানি কার্যবিধি বা সিপিসি কিন্তু পুরো প্রক্রিয়াটাকে একটা সুশৃঙ্খল পথে বেঁধে দিয়েছে, ফলে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপ একদম পরিষ্কার। চলুন এবার সেই জার্নিটা একবার দেখে নেওয়া যাক। একটা দেওয়ানি মামলা সাধারণত কয়েকটা প্রধান ধাপের মধ্যে দিয়ে যায়। প্রথমে বাদী আর্জি দাখিল করে মামলাটা শুরু করেন। এরপর আদালত বিবাদীকে সমন পাঠায়, বিবাদী তখন তার লিখিত জবাব দাখিল করেন। এরপর একটা সুযোগ আসে বিকল্প বিরোধ নিষ্পত্তির, যেটাকে এডিআর বলে। সেখানে যদি সমাধান না হয়, তাহলে আদালত ঠিক করে দেয় কোন কোন বিষয়ে বিচার হবে, মানে ইস্যু ফ্রেম করা হয়। আর সবশেষে হয় চূড়ান্ত শুনানি আর যুক্তিতর্ক। এরপরেই আসে রায়। মামলার একেবারে প্রথম ধাপ, মানে স্টার্টিং পয়েন্ট হল এই আর্জি বা প্লেন্ট দাখিল করা। আইনের ২৬ নম্বর ধারাতেই বলা আছে প্রত্যেকটা মামলা শুরু করতে হবে একটা আর্জি দিয়ে। এটা আসলে একটা ফর্মাল ডকুমেন্ট, যেখানে বাদী তার সব দাবি দেওয়া, অভিযোগ সবকিছু বিস্তারিতভাবে লিখে জমা দেন। পুরো শুনানি শেষ হবার পর আদালত দুটো জিনিস দেয়। প্রথমে আসে রায় বা জাজমেন্ট। এটা হলো আদালতের সিদ্ধান্তের পেছনের যুক্তি আর বিশ্লেষণ, মানে আদালত কেন এই সিদ্ধান্তে পৌঁছল তার ব্যাখ্যা। আর সেই রায়ের ওপর ভিত্তি করে তৈরি হয় ডিক্রি, যেটা হলো আদালতের ফাইনাল অর্ডার বা আনুষ্ঠানিক আদেশ। এখন অনেকেই হয়তো ভাবেন যে আদালতের ডিক্রি মানে সব শেষ, কিন্তু না, গল্পটা আসলে এখানেই শেষ হয়ে যায় না। আইন কিন্তু জয়ী বা পরাজিত দুই পক্ষকেই রায়ের পরেও আরও কিছু পদক্ষেপ নেওয়ার সুযোগ দেয়। ডিক্রি পাওয়ার পর মূলত ৪টা রাস্তা খোলা থাকে। ১. এক্সিকিউশন বা জারি, মানে ডিক্রিটা বাস্তবে কার্যকর করার প্রক্রিয়া। ২. আপিল, মানে আপনি যদি রায়ে সন্তুষ্ট না হন, তাহলে উচ্চ আদালতে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারেন। ৩. রিভিউ, এক্ষেত্রে আপনি ওই একই আদালতকে তার নিজের সিদ্ধান্তটা আরেকবার ভেবে দেখার জন্য অনুরোধ করতে পারেন। আর ৪ নম্বর হল রিভিশন, যেখানে উচ্চ আদালত দেখে যে নিম্ন আদালতের সিদ্ধান্তে কোনো আইনি ভুল ছিল কিনা। তো আমরা মামলার শুরু থেকে শেষ, এমনকি রায়ের পরেও কি হতে পারে তার পুরো রাস্তাটা দেখলাম। এখন এই পুরো জটিল প্রক্রিয়ার শেষে এসে একটা বড় প্রশ্ন আসে, ১০০ বছরেরও বেশি পুরনো এই আইনটা আসলে কেন এতখানি গুরুত্বপূর্ণ? এর আসল তাৎপর্যটা কোথায়? এক কথায় বললে, দেওয়ানি কার্যবিধি কয়েকটা খুব জরুরি জিনিস নিশ্চিত করে: স্বচ্ছতা, শৃঙ্খলা আর পূর্বাভাস যোগ্যতা। মানে এটা এমন একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেয়, যেখানে বাদী বিবাদী দুপক্ষই জানে যে খেলার নিয়মটা কি। এর ফলে পুরো বিচারিক প্রক্রিয়াটা একটা বিশৃঙ্খলা অবস্থা থেকে রক্ষা পায়। এই প্রসঙ্গে একটা বিখ্যাত মামলার কথা বলা যায়, ধুলাভাই বনাম মধ্যপ্রদেশ রাজ্য। সেই মামলায় একটা দারুণ কথা বলা হয়েছিল, দেওয়ানি আদালতের এখতিয়ার কখনোই বাতিল করা উচিত নয়। এই কথাটা আসলে ওই নীতিটাকেই আরও জোরালো করে, যে দেওয়ানি আদালতই হল ন্যায় বিচার পাওয়ার মূল জায়গা, আর সিপিসি হল সেই জায়গার নিয়মকানুন। সবশেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক, এই যে এত নিয়ম কানুন, এত জটিল আর ধাপে ধাপে এগোনোর পদ্ধতি, এটাই কি আসলে সত্যিকারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে জরুরি গ্যারেন্টি? মানে পদ্ধতি আর ন্যায় বিচারের মধ্যে সম্পর্কটা ঠিক কি? এটা নিয়ে কিন্তু ভাবার অনেক সুযোগ আছে।